ভুগছে। কারণ যারা আন্দোলন করেছে তারা একটা গ্রুপ, যারা আন্দোলনের সাথে সহযোগিতা করেছিল, যারা তখন বলেছিল যে আমরা আন্দোলনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু এখন তারা বলছে তারা মাস্টার মাইন্ড, এক একজন মাস্টার মাইন্ড হচ্ছে। আমরা তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সংস্কার একটা চলমান পরীক্ষা, সংস্কার চলবে, কিন্তু জুলাই সনদ এবং বিচার ব্যবস্থা এগুলো খুব দ্রুত হওয়া উচিত। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই, নির্বাচনের দরকার। আমি বেশি সময় নেব না, যেহেতু অনেক বক্তা আছেন, শুধু এইটুকু বলতে চাই যে যারা এই আন্দোলন করেছে তারা কিন্তু এখন হতাশায় আছে, যারা শহীদ হয়েছেন শহীদ পরিবার হতাশায় আছে, যারা হাসপাতালে আছেন তারাও হতাশায় আছে। কি কারণে? তাদের মূল্যায়ন হচ্ছে না। তাই দ্রুত জুলাই সনদ গেজেট করা উচিত। জুলাই সনদের মাধ্যমে দেশের যারা সম্মুখ যুদ্ধ ছিল তাদের সে আত্মমর্যাদার স্বীকৃতি দেওয়া উচিত। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনীর একটা আস্থার স্থল। সেনাবাহিনীর প্রধান চারটি বিষয় অ্যাড্রেস করেছেন। একটা হচ্ছে নির্বাচন, আরেকটা হচ্ছে মানবিক করিডোর, আরেকটা হচ্ছে পোর্ট, আরেকটা হচ্ছে মব জাস্টিস। তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে মব জাস্টিস বন্ধ হওয়া উচিত, এবং তার মব জাস্টিস কিন্তু এখন বন্ধ হয়েছে। একদম লাস্ট যেটা আপনারা দেখেছেন রংপুরে যখন আর্মি আসে মব জাস্টিস বন্ধ করেছে, এরপর কিন্তু বাংলাদেশের কোথাও মব জাস্টিস নাই। তাই কোন সরকার প্রধান, কোন মানুষ যদি সত্যিকার চায় যে এটা বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, তাহলে দুর্নীতি বন্ধ হবে, কিন্তু কেউ সিরিয়াসলি চায় না। মব জাস্টিস চেয়েছে বন্ধ হোক, মব জাস্টিস বন্ধ হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের দুটি দল আছে, বড় দল, যারা স্টেক হোল্ডার। তারা যা চায় তাই হয়। আগে আওয়ামী লীগের সাথে যারা 14 দল ছিল, তারা যা চাইতো তাই হইতো। তারাই গণভবনে যেত, তারা বঙ্গভবনে যেত। এখন যারা বড় দল বিএনপি, তাদের সাথে যে 18 দল আছে তারাই যমুনায় যায়। এখানে 35টা দল সহ জোট 44টা আছে, এর থেকে ছোট দল যমুনায় যাচ্ছে। কিন্তু এই 39টা দলের কেউই কিন্তু যমুনায় যেতে পারছে না, দাওয়াত পাচ্ছে না। শুধু কি ওই 30টা দলই বাংলাদেশে সবকিছু নিয়ন্ত্রণ করে? এই 30টা দল কি সবকিছু আলোচনা করে সমস্যা করে? ঐক্যমত সংস্কার কমিশনার ডক্টর আলী রিয়াজকে বলতে চাই, আপনি কাদের সাথে সংস্কার করেন? এক দল যা বলে 29টা দলে তাই করে। একটা কঠিন কথা বলতে চাই না, একজনে ডাক দিলে 19 জনে সে একই ডাক বলে, হ্যাঁ 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 ইয়েস, কোনো আলোচনা নাই। উনি যা বলছেন ওটাই সঠিক। কিন্তু আরো দল বাংলাদেশে আছে, 50টা নিবন্ধিত দল। 14 দলের সাথে 6টা দল ছিল নিবন্ধিত, বা 7টা দল ছিল। এর বাদ 43টা দল আছে। আপনারা ওখানে কয়েকটি নিবন্ধিত দল যায়? আপনি কয়জন নিবন্ধিত দলকে দাওয়াত দিয়েছেন? কাকে কাকে ডাকে ডেকেছেন? কারণ তারা কি আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, আপনার সুনামগঞ্জ থেকে পাতুরিয়া পর্যন্ত আমার লোক আছে, কই আমাদের তো ডাকেন নাই। আপনারা ঘুরে ফিরে আমি আর আমার মামু, আর কেউ নাই। আমি তাই বলতে চাই বন্ধুগণ, আপনারা জানেন যে এই বড় দুটি দল দুটো বলয় সৃষ্টি করেছে। এই দুটির বাইরে একটা তৃতীয় শক্তি আবির্ভাব হওয়া উচিত। মরহুম জাতীয় নেতা শেখ শওকত হোসেন নীলু একটা তৃতীয় শক্তি, বিকল্প শক্তি সৃষ্টি করতে চেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি এনপিপি সৃষ্টি করেছিলেন। তার একটা স্লোগান ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। আমরা হাঁটি হাঁটি পা পা করে বাংলার 64 ডিস্ট্রিক্ট আমাদের কমিটি আছে, 64 ডিস্ট্রিক্ট 140টা 50টা উপজেলা আমাদের কমিটি আছে। বন্ধুগণ, আমি বলতে চাই যে এই স্লোগানের ভিত্তি করে এই 34টি দল এবং 4টি জোট বা 5টি জোট 39টি দলের কাছে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা তৃতীয় শক্তি সৃষ্টি করি, যা বাংলায় বাইরে যাওয়া আমরা কাজ করতে পারি জনগণের স্বার্থে। যারা ক্ষমতায় যায় আপনার সংস্কার বলতেছেন। 1991 সালে কিন্তু 3 দলের জোট হয়েছিল, 3 জোটের রূপরেখা হয়েছিল এবং সিগনেচার হয়েছিল। ক্ষমতায় যায় কি সেই 3 রূপরেখা বাস্তবায়ন করেছে কেউ? যারা 91 সালে আন্দোলন তারা বুঝবেন, যারা ক্ষমতায় তখন গিয়েছিল তারা কিন্তু 3 জোটকে রূপরেখাকে ভুলে গিয়েছিল, কোনো বাস্তবায়ন করে নাই। এখন যত সংস্কার আপনারা করেন না কেন, যে ক্ষমতায় যাবে সেই সংস্কার যদি সে না মানে কিচ্ছু করার নেই। আইন সবই আছে, কিন্তু আইন কেউ মানছে না। দেশে যে মব জাস্টিস শুরু হচ্ছিল, সেটা যদি সেনা প্রধান কঠোর অবস্থায় দমন না করতো, এই মব জাস্টিস আরো চলতো। বাসায় বাসায় ঢুকে বলতেছে আমাকে আওয়ামী লীগ করো, আমাকে এই করো, আমাকে টাকা দাও।
নয় তোমাকে পিটান দেবে, পিটান মারছে, এরকম লুটপাট হয়েছে। কিন্তু সেনাবাহিনী প্রধান চেয়েছে, বন্ধ হয়েছে। তাই আমি আমার দল পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনি কঠিন হন, এবং সাথে সাথে প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আপনি দুর্নীতির ব্যাপারে কঠিন হয়। এই দেশ সীমাহীন দুর্নীতি চলছে, যার কোনো শেষ নাই। পরিশেষে আমি বেশি বক্তব্য দেবো না, অনেক লোক আছে, মানে ধৈর্য সময় আছে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। আমরা সবাই মিলে এখানে যারা আছেন, ছোট দল বড় দল সব মিলে একটা তৃতীয় শক্তি সৃষ্টি করি, যার পরিপ্রেক্ষিতে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং বিভাগীয় ভাবে এই সম্মেলন কমিটি করতে পারি এবং ডিস্ট্রিক্ট ভাবে আমরা মিটিং করতে পারি। তার একটা রোড ম্যাপ আমি মিলন ভাইয়ের কাছে বলবো যে মিলন ভাই আপনি একটা রোড ম্যাপ দিন, যাতে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করি।